বর্তমান সমাজে পরকীয়া একটি মারাত্মক অপরাধ হয়ে দাঁড়িয়েছে। পরকীয়ার কারণে মানুষ যে কোনো ধরনের ভয়ঙ্কর ক্রাইমে লিপ্ত হয়ে পড়ে, যে ক্রাইমগুলো আমাদের চোখের সামনেই ঘটে। এই ক্রাইমগুলোর শেষ কোথায়, আর কেনই বা মানুষ পরকীয়ার মতো খারাপ কাজে জড়ায়? আমাদের সমাজের চারপাশে প্রতিনিয়ত পরকীয়ার মতো জঘন্য কাজ ঘটে চলেছে। কিছু ঘটনা আমাদের জানা, তবে বেশিরভাগই অজানা। এমনই একটি পরকীয়ার গল্প, আর তার সাথে তিনটি ভিন্ন ধর্মী ভালোবাসার গল্প নিয়েই নির্মিত আন্তনগর মুভিটির কাহিনী প্রথমে প্রেমের কাহিনী মনে হলেও যতই গল্প এগোবে ততই বাড়তে থাকবে সাসপেন্স আর টুইস্ট। আর মুভিটির শেষটায় আপনি মারাত্মকভাবে ইমোশনাল হবেন, তবে অবশ্যই সম্পূর্ণ এক্সপ্লানেশন দেখবেন। সিনেমার শুরুতেই আমরা রেডিওতে খবর শুনতে পাই, সদরঘাটের একটি পরিত্যক্ত লঞ্চ থেকে বুধবার সকালে 3টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে 2জন পুরুষ এবং একজন নারী। আপাতত এতটুকুই মাথায় রাখেন, বাকিটা সিনেমার শেষে একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা কিছুদিন আগের দৃশ্য দেখতে পাই। শুভ নামের একজন ভিডিওগ্রাফার একটি বিয়ের প্রোগ্রামে ভিডিও করছিল। সেখানে সে পূর্ণিমা নামের একটি মেয়েকে দেখতে পায়, যাকে দেখে তার ভালো লেগে যায়, যার কারণে সে তার বেশ কিছু ভিডিও শুট করে। এরপর বাসায় গিয়ে ভিডিওগুলো এডিট করে একটা সুন্দর ভিডিও বানায়। শুভ সারাদিন তাকে স্টক করতে থাকে। তো একদিন শুভ পূর্ণিমাকে ভিডিওটি পাঠিয়ে দেয়। ভিডিওটি দেখে পূর্ণিমার খুবই ভালো লাগে। এরপর সে বাসায় ফিরলে আমরা দেখতে পাই পূর্ণিমার বাবা ওই এলাকার বেশ প্রভাবশালী একজন লোক। এবার নাকি সে ইলেকশন করবে। আর অপরদিকে শুভর বাবা মা কেউই দুনিয়াতে বেঁচে নেই। ছোটবেলা থেকে মামার কাছেই বড় হয়েছে। তো যাই হোক, এর পরের দিন শুভ পূর্ণিমার মেসেজের অপেক্ষায় ছিল। তখনই পূর্ণিমার মেসেজ আসে যে সে কাল দেখা করবে তার সাথে। এটা দেখে তো শুভ খুশিতে প্রায় পাগল হয়ে যায়। এর পরের দিন তারা দেখা করে। তাদের দুজনের কথাবার্তা শুনে বুঝতে পারি যে পূর্ণিমাও তার প্রেমে পড়ে গেছে। এরপর তারা একসাথে মিশতে শুরু করে, এখানে ওখানে ঘুরে বেড়ায়, আর দুজন দুজনকে খুবই ভালোবেসে ফেলে। এরপর স্ক্রিন শিফট হলে আমরা মারুফকে ঢাকার নিউ মার্কেটে দেখতে পাই, যেখানে সে মহিলাদের আন্ডারগার্মেন্টসের ব্যবসা করে। অন্যদিকে তার বউ মৌসুমী ডাক্তারের কাছে যায়। তাদের বিয়ে হয়েছে 5 বছর 7 মাস হলো, কিন্তু এখনো তারা কোনো বাচ্চা নেয়নি। তখন ডাক্তার তাকে বলে যত জলদি সম্ভব বাচ্চা নিয়ে নেন, নয়তো সমস্যা আছে। আসলে তার শরীরে একটা রোগ হয়েছে, যেটার অপারেশন করলে সে মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলবে। এটা শুনে সে কান্না করতে করতে বাড়ি ফেরে। সে যেই সিএনজিতে বাড়ি ফিরছিল সেই ড্রাইভারের নাম ছিল ইলিয়াস। দুনিয়াতে তার কেউ বেঁচে নেই, নদী ভাঙা লোক। বাবা মার কবর নাকি নদীতে ভাঙা যাইতেছে। তখন সে সিএনজিটা সাইড করে তার বাবা মার জন্য দোয়া করে। এরপর স্ক্রিন শিফট হলে আমরা রোজিনাকে দেখতে পাই, যে একটি পার্লারে কাজ করে। তাকে কেউ একজন ফোন দিয়ে জানায় যে তার স্বামী কাল জেল থেকে ছাড়া পাচ্ছে। এই কথা শুনে তার মনটা খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখি ইলিয়াস রাতে বাসায় ফেরার সময় একটি গ্যাস বেলুন নিয়ে আসে রোজিনার মেয়ে শবনমের জন্য। রোজিনা তখন গরুর মাংস রান্না করছিল। সেই ঘ্রাণ পেয়ে ইলিয়াস তাকে একটু ঝাল বাড়িয়ে দিতে বলে। তার এই কথা শুনে বুঝতে পারছিলাম ইলিয়াস রোজিনাকে অনেক পছন্দ করে। আসলে ইলিয়াস আর রোজিনা পাশাপাশি রুমে থাকতো। রোজিনা রান্না করে তরকারি নিয়ে আসে ইলিয়াসের কাছে। ইলিয়াসকে জানায় তার স্বামী কাল জেল থেকে ছাড়া পাবে। রোজিনা তাকে কাল সকালে জেলখানায় নামিয়ে দিয়ে আসতে বলে। এসব শুনে ইলিয়াসের মনটা খারাপ হয়ে যায়। অন্যদিকে আমরা মারুফকে দেখি, দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। সে তখন রাস্তায় থাকা হকারদের আজে বাজে ঔষধের দোকানের সামনে দিয়ে ঘুরঘুর করছিল। এতে আমরা বুঝতে পারছিলাম তার হয়তো কোনো সমস্যা আছে। এরপর বাসায় ফিরেই সে ঘুমিয়ে পড়ে। মৌসুমী এসে তাকে উঠতে বলে। মৌসুমী আসলে বাচ্চা নিতে চাচ্ছিল, কিন্তু মারুফের শারীরিক সম্পর্কের উপর তেমন ফিলিংস হচ্ছিল না। মৌসুমী বারবার বলার পরও সে তার সাথে ঘনিষ্ঠ হচ্ছিল না। এটা নিয়ে তাদের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। এর পরের দিন সকালে ইলিয়াস রোজিনা ও তার মেয়েকে জেলখানায় নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। পথের মধ্যে তার একটি ফোন আসে। সওদাগর নামের একজন লোক তার সাথে দেখা করতে চেয়েছে, যার কারণে সে তাদেরকে নামিয়ে সেই লোকের সাথে দেখা করতে যায়। এই লোক বড়সড় একজন ড্রাগ ডিলার। ইলিয়াসকে দিয়ে মাঝে মধ্যে সে ড্রাগ সাপ্লাই দেয়, কিন্তু অনেকদিন যাবৎ ইলিয়াস এই কাজ করে না। তাই সে তাকে ডেকে এনে নতুন একটি কাজ দেয়। এরপর আমরা দেখি ইলিয়াস এক জায়গায় সিএনজি নিয়ে অপেক্ষা করছে। তখন এক মহিলা এসে তাকে কুইন ভিক্টোরিয়া যাওয়ার কথা বলে।
এরপর মহিলাটি তাকে একটি কোড বলে। তখন সে তাকে সিএনজির ভেতরে নিয়ে মাল ডেলিভারি দেয়। আসলে তারা এভাবেই মাল ডেলিভারি দিয়ে থাকে। এরপর স্ক্রিন শিফট হলে আমরা শুভকে দেখতে পাই। তার বন্ধু শাহিন তাকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে পূর্ণিমার সাথে তার আসলে হওয়ার নয়। পূর্ণিমা ছিল মুসলমান আর শুভ ছিল হিন্দু। তার উপরে পূর্ণিমার বাবার এত ক্ষমতা, কোনোভাবেই এটা সম্ভব না। এই কথা শুনলে শুভ তার উপর রেগে যায়। সে বলে, না মানলে পালাই যাব। তখন শাহিন বলে, তুই পালিয়ে গেলে তোর মামার কি হবে? বেচারা তো তোর জন্য বিয়েও করে নাই। তখন শুভ তার সাথে রাগারাগি করে সেখান থেকে চলে যায়। এরপর শুভ পূর্ণিমার সাথে দেখা করে, তার বাবা মা কিভাবে মারা গেছে সেটা জানায়। সবকিছু জানার পরেও পূর্ণিমা তার সাথেই সারাটা জীবন কাটাতে চায়। ওইদিকে পূর্ণিমার বাবার লোক তাদেরকে একসাথে ঘুরতে দেখে ফেলে, যার কারণে পূর্ণিমার বাবা শুভর মামাকে ডেকে এনে অনেক অনেক অপমান করে এবং এর একটা ব্যবস্থা নিতে বলে, নয়তো তার ভাগ্নিকে সে মেরে ফেলবে। শুভর মামা ওই এলাকার একজন সম্মানিত শিক্ষক ছিল। সে পূর্ণিমার বাবাকে বলে, আমি বিষয়টা দেখছি। এরপর সেদিন রাতে শুভর মামা শুভর সাথে সবকিছু খুলে না বলে ইশারা ইঙ্গিতে তাকে বোঝায়। তখন শুভ তাকে বলে, আমার কিছুই হবে না, তুমি অযথা কোনো কিছু নিয়ে টেনশন কইরো না। অন্যদিকে আমরা রোজিনার স্বামী খলিলকে দেখতে পাই। জেল থেকে ফেরার পর তার কাছে কোনো টাকা পয়সা নেই, যার কারণে সারা ঘর তছনছ করে টাকা খোঁজে। তখন রোজিনা বলে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তাই খলিল রোজিনার সাথে রাগারাগি করে সেখান থেকে চলে যায়। এদিকে শুভ পূর্ণিমাকে বলে, আমাদের এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তখন পূর্ণিমা রাগ করে চলে যেতে চাইলে শুভ তাকে আটকায় এবং তখনই তারা প্ল্যান করে যে তারা পালিয়ে যাবে। আর সেদিন রাতেই তারা ব্যাগ গুছিয়ে ঢাকায় পালিয়ে আসে। অন্যদিকে ইলিয়াস ওই ড্রাগ ডিলারের কাছ থেকে তার কাজের পেমেন্ট আনতে যায়। এরপর আমরা দেখতে পাই রোজিনা আর মৌসুমী একই পার্লারে কাজ করে। মৌসুমীর ওই রোগটা ক্যান্সারের রূপ নিবে, আর এটা থেকে বাঁচতে হলে তার মা হওয়ার ক্ষমতা ত্যাগ করতে হবে। এমন সিচুয়েশনে রোজিনা তাকে বোঝানোর চেষ্টা করে আর তার স্বামীকেও এসব খুলে বলতে বলে। অন্যদিকে শুভ আর পূর্ণিমা ঢাকায় যার ভরসায় এসেছিল সে আর ফোন ধরছে না, কোনোভাবেই তারা তার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। এমন সিচুয়েশনে এখন তারা কোথায় যাবে এই নিয়ে টেনশনে পড়ে যায়। তখন তাদের সামনের টেবিলে বসেছিল খলিল। খলিল সবকিছু শুনে ফেলে, এজন্য সে তাদেরকে একটি বাসায় নিয়ে যায়। তারা তো খলিলকে বেশ ভালোই ভেবেছিল, এত উপকার করছে সে, কিন্তু তার মনে যে কি আছে উপরওয়ালা জানে। ওইদিকে মারুফ আর মৌসুমী নৌকা দিয়ে ঘুরতে যায়। তখন মৌসুমী তাকে এক ডাক্তারের কার্ড দিয়ে বলে, অনেক ভালো ডাক্তার, তুমি একবার দেখা করে আসো। এসব কথা শুনে মারুফ রেগে যায়। এরপর আমরা দেখি সে রাতে ঘুমালে স্বপ্নে তার ছোটবেলার কাহিনী দেখতে পাই। রোদে দেওয়া মেয়ে মানুষের আন্ডার গার্মেন্টস নিয়ে ক্ষেতের দিকে দৌড়ে যাচ্ছে। এটা দেখে তার ঘুম ভেঙে যায়। এর পরের দিন সকালে সে যখন দোকানের প্রোডাক্ট বিক্রি করছিল, ঠিক তখন ড্যানি নামের একজন ছেলে এসে ডিস্টার্ব করে। তখন আমরা জানতে পারি নিউ মার্কেটে চাঁদা উঠায় এই ড্যানি, আসলে সে সওদাগরের লোক। ওদিক শুভ আর পূর্ণিমা ঘরে ছোটখাটো সব জিনিসপত্র কিনে বেশ সুন্দর একটা সংসার বানাচ্ছে। তারা অনেক খুশি ছিল। অন্যদিকে ইলিয়াসের ঘরে টিভি দেখার জন্য রোজিনার মেয়ে শবনম আসে। শবনমকে ইলিয়াস খুব আদর করত। সে এই ঘরে থাকায় খলিল খুবই রেগে যায়, যার কারণে সে ইলিয়াসের ঘরে এসে তাকে নিয়ে যায় এবং ঘরে গিয়ে রোজিনাকে অনেক বকাঝকা করে, এমনকি তার গায়েও হাত তোলে। এরপর স্ক্রিন শিফট হলে আমরা মারুফকে ডাক্তারের কাছে যেতে দেখি। সেখানে ডাক্তারকে সে সবকিছু খুলে বলে। 4-5 বছর ধরে সে মহিলাদের আন্ডার গার্মেন্টস বিক্রি করে। মেয়েদের এমন জিনিসপত্র বিক্রি করতে করতে তার মেয়েদের উপর থেকে ফিলিংস উঠে গেছে, এমনকি তার বইয়ের প্রতিও কোনো ফিলিংস নেই। এসব শুনে ডাক্তার বলে, এটা তেমন কোনো বড় রোগ নয়, আপনি একজন মানসিক ডাক্তারের সাথে যোগাযোগ করেন। এই কথা বলাই মারুফ রেগে যায়। সে বলে, আমি কি পাগল নাকি? ডাক্তারকে সে উল্টা পাল্টা কথা বলে সেখান থেকে চলে যায়। এরপর মৌসুমীর পার্লারের দিকে গেলে সে দেখে মৌসুমী ড্যানির সাথে বাইরে দাঁড়িয়ে কথা বলছে। দেখেই মনে হচ্ছিল তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক। এটা দেখে মারুফ রেগে যায়। এরপর মৌসুমী রাতে বাসায় ফিরলে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। মৌসুমীর কাছ থেকে জানতে পারে ড্যানি আর সে একই এলাকার মানুষ, ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছে। যাই হোক, এক কথায় দুই কথায় মারুফ তাকে বলে, আমারে দিয়ে তোর পোষালে থাকবি, নাইলে জায়গা। এর কিছুক্ষণ পর মারুফ দেখে মৌসুমী কোথায় যেন চলে গেছে। মারুফ সব জায়গায় ফোন দিয়ে মৌসুমীর খোঁজ করে, কিন্তু কোথাও খুঁজে পায় না।
না। মৌসুমী আসলে রোজিনার বাসায় গিয়েছে। রোজিনা বলে, ডাক্তার তোরে যা বলেছে তোর জামাইরে সব খুইলা বলিস না কেন, অপারেশনটা কইরা ফেলা। তখন মৌসুমী বলে, অপারেশন করলে তো আর মা হইতে পারুম না আপা। তখন রোজিনা তাকে হিন্দি সিনেমায় দেখা টেস্ট টিউব বেবি নেওয়ার কথা বলে। অন্যদিকে ইলিয়াস রোজিনার জামাইকে সিএনজি দিয়ে পেছন থেকে আঘাত করে। রোজিনার গায়ে হাত তোলার জন্য সে এমনটা করেছে। পরের দিন সকালে খলিল রোজিনাকে অনেক বকাঝকা করে, কারণ সে ইলিয়াসকে সিএনজি দিয়ে আঘাত করতে দেখেছে। তখন রোজিনা ইলিয়াসকে বলে, এটা আপনি কি করছেন? ইলিয়াস তখন স্বীকার করে না, কিন্তু সে বলে, যে করেছে ভালোই করেছে, আমি খুবই খুশি হয়েছি, একদম উচিত শিক্ষা হয়েছে। ও আপনার মারে, আপনি কাঁদবেন, এটা আমার সহ্য হয় না। এই কথা শুনে রোজিনা একদম অবাক হয়ে যায়। ওদিকে মারুফ ড্যানির ওইখানে গিয়ে মৌসুমীকে খুঁজে পায় না। বাসায় ফিরে আসলে দেখে মৌসুমী সিঁড়িতে বসে আছে। মারুফ মৌসুমীকে জিজ্ঞেস করে, কাল রাতে কোথায় ছিলে? কিন্তু মৌসুমী কোনো জবাব দেয় না। অন্যদিকে খলিল পূর্ণিমার বাসায় যায়। তাকে বলে, ঢাকা শহরে একা কাজ করে সংসার চালানো খুবই কষ্টের, তুমি চাইলে চাকরি করতে পারো। পূর্ণিমা বলে, চাকরি করলে আপনাকে জানাবো ভাই। ওদিকে রোজিনা আর ইলিয়াস একসাথে ঘুরতে যায়। ইলিয়াস তাকে জানায় যে সে তাকে পছন্দ করে। তাদের কথাবার্তাতে বুঝতে পারছিলাম যে রোজিনাও হয়তো তাকে পছন্দ করে। এরপর রোজিনা বাসায় ফিরলে দেখে খলিল তার আগেই বাসায় এসে বসে আছে। খলিল রোজিনাকে খোলার জন্য পার্লারেও গিয়েছিল, সেখানে সে তাকে পায়নি। এর জন্য সে তাকে প্রচন্ড মারধর করে। তখন রোজিনা রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। ইলিয়াস তার পিছু পিছু গিয়ে তাকে মানানোর চেষ্টা করে। সে রোজিনাকে বলে, আমি আর এই জায়গায় থাকবো না, শবনমরে নিয়ে আমি পালাই যাব, তুমি চাইলে আমাগো লগে যেতে পারো। এই কথায় রোজিনা কিছুটা স্বস্তি পায়। পরের দিন পূর্ণিমা খলিলকে একটি চাকরির জন্য ফোন দেয়। খলিল ব্যবস্থা করে দেবে বলে। অপরদিকে মৌসুমী ডাক্তারের কাছে গিয়ে তার স্বামীর ব্যাপারে সবকিছু খুলে বলে এবং তাকে টেস্ট টিউব বেবি নেওয়ার কথাও বলে। স্কিন শিফট হলে আমরা পূর্ণিমাকে দেখতে পাই, সে শুভকে একটি চাকরি করবে বলে। তখন শুভ তাকে বলে, মামাকে কলেজের পোলাপান জুতা দিয়ে মারছে, অনেক অপমান করেছে, আর আমি নাকি তোমাকে কিডন্যাপ করেছি। তোমাকে যদি না পাই তাহলে তোমার বাবা নাকি আমার মামার নামে মামলা করবে। এই কথা বলে শুভ প্রচন্ড কান্না করে। অন্যদিকে মারুফ মৌসুমীকে সন্দেহ করার কারণে তার পিছু করে। মৌসুমী পার্লারে গিয়ে ড্যানিকে ফোন দেয়। এরপর তার সাথে দেখা করে মৌসুমী এই টেস্ট টিউব বেবির কথা বলে। সে আসলে ড্যানির কাছ থেকে স্পাম নিতে চাচ্ছিল। অপরদিকে পূর্ণিমা ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরে, কিন্তু বাড়ি ফিরে শুভর সাথে সে কেমন জানি আচরণ করে। এরপর পূর্ণিমা ওয়াশরুমে গিয়ে কান্না করে। তখন আমরা দেখতে পাই পূর্ণিমাকে ইন্টারভিউর জন্য যেখানে নেওয়া হয়েছিল সেখানে তাকে চা পান করিয়ে অজ্ঞান করে ফেলে। আর এরপর যে তার সাথে অন্যায় কিছু একটা করা হয়েছে সেটা আমরা বুঝতে পারছিলাম। সেদিন রাতে পূর্ণিমা শুভর সাথে আর কোনো কথাই বলে না। পরের দিন পূর্ণিমার ফোনে তার আপত্তিকর কিছু ছবি খলিল পাঠিয়ে ব্ল্যাকমেইল করে। আসলে গত রাতে তাকে অজ্ঞান করে তার আপত্তিকর কিছু ছবি তুলে রেখেছে খলিল। এসব দেখে পূর্ণিমা একদম ভয় পেয়ে যায়। ওদিকে মারুফ 4 দিনের জন্য একটি বন্দুক ভাড়া করে নেয়। এর পরের সিনে আমরা দেখি সওদাগর ইলিয়াসকে আবারও আরেকটি কাজ দিয়েছে। এবারে চালানটা ছিল অনেক বড়। ইলিয়াস যখন মাল নিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন খলিল দূর থেকে তাকে দেখে ফেলে এবং কোনো একজনকে ফোন দিয়ে বলে দেয়। ওদিকে খলিলের কথা মতো পূর্ণিমা রেডি হয়ে যাচ্ছিল। শুভকে সে বলে অফিসে যাচ্ছি। তখন শুভ তার সাথে যেতে চায়, কিন্তু সে না করে। এরপর দেখি ইলিয়াসের কথা অনুযায়ী মাল ডেলিভারি না দিয়ে সেই মাল অন্যজনের কাছে বিক্রি করে দেয়। আসলে সে পালিয়ে যাওয়ার প্ল্যান করছিল। রোজিনাকে সে ফোন দিয়ে বলে, আজকে রাতে আমরা পালামো, রাত 8:30টায় স্টেশনে থাকবা, আমি চলে আসব। অন্যদিকে শুভর বাসায় সিভিল ড্রেসে কয়েকজন এসে পূর্ণিমার কথা জিজ্ঞাসা করে। এরা হয়তোবা ডিবির লোক ছিল। তখন শুভ তাদেরকে বলে সে জানে না যে পূর্ণিমা কোথায় গেছে, কিন্তু তারা শুভকে প্রচন্ড মারধর করে। ওদিকে রোজিনাও ব্যাগটা গুছিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। আর অপরদিকে ড্যানি মৌসুমীকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার কথা বলে একটি পরিত্যক্ত লঞ্চে নিয়ে আসে। কেবিনে নিয়ে এসে তার সাথে ঘনিষ্ঠ হতে চায়। তখন মৌসুমী রেগে যায় এবং তাকে বলে, তোর আমার হেল্প করতে হবে না, সর, আমার যাইতে দে। ওইদিকে ডিবি শুভকে মারতে মারতে একদম আদমরা করে ফেলে। তারা ভাবে শুভ হয়তো পূর্ণিমাকে বিক্রি করে দিয়েছে, কারণ শুভ সত্যি জানতো না যে পূর্ণিমা কোথায় গিয়েছে। অন্যদিকে রোজিনা শবনমকে নিয়ে স্টেশনে এসে অপেক্ষা করছিল ইলিয়াসের জন্য, কিন্তু ইলিয়াসের কোনো খোঁজও নেই, কারণ ইলিয়াসকে কিছু লোক আটকে ফেলেছে। তাকে মেরে তার কাছ থেকে টাকার ব্যাগ নিয়ে নেয় এবং রাস্তায় ফেলে রেখে যায়। আসলে এগুলো খলিলের লোক ছিল। অন্যদিকে সওদাগর তার খোঁজ না পেয়ে পাগলের মতো হয়ে যায়। তখন সওদাগরের
লোকজন তাকে রাস্তা থেকে তুলে নিয়ে আসে এবং মালের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু ইলিয়াস বলে আমি জানি না, যার কারণে সওদাগর তাকে মেরে ফেলে। অন্যদিকে মারুফও সেখানে চলে আসে। তাদেরকে এক রুমে দেখে সে অনেক রেগে যায় এবং বন্দুক বের করে ড্যানির দিকে তাক করে, আর এক পর্যায়ে গুলি করলে গুলিটি মৌসুমীর গায়ে লাগে। তখন মৌসুমীও সেখানে মারা যায়। সওদাগর ইলিয়াসকে মেরে কেবিনে আসে, যেখানে পূর্ণিমা রেডি হয়েছিল। তখন সে তার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলে পূর্ণিমা তাকে চুল বাঁধার কাঠি দিয়ে গলায় আঘাত করে মেরে ফেলে, আর এরপর সে পানিতে ঝাঁপ দেয়। এদিকে মারুফের হাতে মৌসুমী হলো খুন। শুভর এই পবিত্র ভালোবাসার শেষ পরিণতি হলো তার নিজের মৃত্যু। পূর্ণিমা খলিলের মতো মানুষকে বিশ্বাস করে নিজের ইজ্জত হারিয়ে একজনকে খুন করে দিল পানিতে ঝাঁপ। ওইদিকে ইলিয়াস ধোঁকা দিতে গিয়ে নিজেই নিজের মৃত্যু ডেকে আনলো। আর ইলিয়াসের আশায় বসেছিল রোজিনা। সে ভেবে রেখেছিল নতুনভাবে তার জীবনটা গোছাবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস। এই আন্তনগরীতে এতগুলো জীবন একই জায়গায় এসে শেষ হয়ে গেল। হয়তোবা এক একজনের এক এক ধরনের সমস্যা ছিল, কিন্তু সবাই তো ভালোভাবেই বাঁচতে চেয়েছিল। কিছু খারাপ মানুষ আর ভুল সিদ্ধান্তের জন্য এতগুলো মানুষ আজ একসাথে মারা গেল। আমাদের চারপাশে এমন অগণিত ঘটনা ঘটে যাচ্ছে যা আমরা জানতেও পারি না। আর সিনেমার শুরুতে যে 3টি লাশের কথা বলা হয়েছিল, এগুলো তাদেরই ছিল। তো এই ছিল আন্তনগরের নগরীতে ঘটে যাওয়া কিছু নির্মম মানুষের মর্মান্তিক গল্প। তো মুভিটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।